This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পুলিশি তলবের দিনই হাইকোর্টে দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, 13 বছর আগের ঘটনা হঠাৎ করে প্রকাশ্যে আনার অর্থ কি সেটাই তারা প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তাদের অভিযোগ, সাধুরা যেখানে প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। কার্তিক মহারাজ আজকে কোর্টে দ্বারস্থ হয়েছেন। তার মূল আর্জি হচ্ছে এই এফআইআর খারিজ করতে হবে, যেহেতু আজই পুলিশের সাথে তার দেখা করার দিন ছিল, যেহেতু তিনি মামলা ইতিমধ্যেই দায়ের করেছেন এবং বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তাই আপাতত হাজিরা দিতে হচ্ছে না মহারাজকে এবং এই সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা। একেবারেই ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার জানাবো, কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে, এমনই বলছেন কার্তিক মহারাজ। পুলিশি তলবের দিনই হাইকোর্টে দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আজই পুলিশের তলব ছিল এবং সেই দিনই হাইকোর্টে দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ এবং এফআইআর বাতিলের আবেদনও তিনি জানাচ্ছেন। পাশাপাশি তার প্রশ্ন, 13 বছর আগের অভিযোগকে হঠাৎ কেন এই মুহূর্তে সামনে নিয়ে আসা হচ্ছে? এর ক্ষেত্রে তো সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে, অভিযোগ করছেন কার্তিক মহারাজ। তুমি মহারাজ সাধু বলে আর আমি আর চোর বটে, এই কবিতাটা আজও সমান প্রাসঙ্গিক। 13 বছর আগে কেউ ধর্ষণ করলে সেটা ধর্ষণ হয় না? 13 বছর আগে যদি কেউ খুন করে তাহলে সেটা খুন হয় না? সবচেয়ে বড় কথা, ওনার যদি সৎসাহস থাকতো তাহলে উনি পুলিশের জেরার মুখোমুখি হতেন। ওনার তো আইনজীবীরা ছিল, অসুবিধা কি ছিল? এই ঘটনাই প্রমাণ করছে আসলে এই ব্যাটা আসলে সাধুর মোড়কে একটা প্রতারক, এ আসলে সাধুর মোড়কে একটা চিটিংবাজ, এ সাধুর মোড়কে একটা ধর্ষক এবং একে সামনে রেখে কমিউনাল পলিটিক্স করে গোটা পশ্চিমবঙ্গকে অশান্ত করবে এই ব্লু প্রিন্ট নিয়েই একে কায়দা করে পেছনের দরজা দিয়ে পদ্মশ্রী মতো পুরস্কার পর্যন্ত পাইয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, বিজেপি নেতা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। 13 বছর আগের একটি অভিযোগের ভিত্তিতে হঠাৎ করে কেন এভাবে তলব করা হলো? এর ফলে সাধু সন্তদের উপর আক্রমণ করা হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগ করছেন কার্তিক মহারাজের আইনজীবী। আপনার প্রতিক্রিয়া? দেখুন, তৃণমূলের মুখপাত্র বলছিলেন কারোর মোড়কে চিটিংবাজ। আমি ধন্যবাদ জানাই সেই মুখপাত্রকে যে সরাসরি স্বীকার করে নেওয়া যে তৃণমূলের চিটিংবাজ ধর্ষক হওয়ার জন্য কারোর মোড়ক দরকার হয় না। তৃণমূলের নেতা মনোজ মিশ্র এরা ডাইরেক্ট চিটিংবাজ, কোনো মোড়ক দরকার হয় না। তৃণমূল মানেই ধর্ষক, তৃণমূল মানেই চিটিংবাজ, তৃণমূল মানেই তোলামূল। এটা স্বীকার করে নেওয়ার জন্য অন রেকর্ড তাকে ধন্যবাদ। দ্বিতীয় বিষয়, আইনি অভিযোগ অভিযোগ আসার পরে তো আইনি পথে যে কোনো সাধারণ একজন সংবিধান মানা, আইন মানা নাগরিকের যা কর্তব্য কার্তিক মহারাজ তাই করেছেন। কিন্তু মনে রাখতে হবে যে সন্ন্যাসীর গায়ে, গেরুয়াধারীর গায়ে এই অপবাদ, এই যে পাপ, মমতা বন্দ্যোপাধ্যায়কে তা ভুগতে হবে। এবং ইতিমধ্যে এই অভিযোগকারিণী, তারও সোশ্যাল মিডিয়ায় তার অডিও ভাইরাল হয়েছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। কি বলেছে আপনারা শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা রেপ কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়ার যে রাজনীতি করছেন, তার পাপেই, সেই পাপেই তাকে পুড়ে মরতে হবে। গেরুয়ার অসম্মান হিন্দু বাঙালি মানবে না। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আর এই কসবা ধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের দলের শোকজে নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি কামারহাটি তৃণমূল বিধায়কের। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ, আমি দলের অনুগত সৈনিক, কোনো মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত পৌঁছলে দুঃখিত, দলের প্রতি নিষ্ঠাবান। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন মদন মিত্র। কসবা কাণ্ডে নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন মদন মিত্র। যেই বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, একবার আপনাদের শোনাই ঠিক কি বলেছিলেন তিনি, শুনুন। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়,
যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। আপনাদের শোনালাম মদন মিত্র তিনি ঠিক কি বলেছিলেন, কি ভাষায় তিনি আক্রমণ করেছিলেন, এবং এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ মদন মিত্র তিনি আক্রমণ করলেন, তারপরে তাকে শোকজ, তারপরে তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন, তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। এগুলো মানে সমস্ত হচ্ছে আজকে সমাজের অপান্তেও, এরা সমাজের যোগ্য নয়, সুস্থ সমাজের। রাজনীতিতে এরা অবাঞ্ছিত, রাজনীতিতে এদের কোনো ভূমিকা নেই, এদের মস্তিষ্কের বিকৃতি হয়েছে। সুস্থতার লক্ষণ আপনি বলেন? রেনি সিজন চলছে, কুছ ভি হো সকতা হ্যায়। এই ধরনের মন্তব্য করার জন্য তো এ তো বেসিক্যালি মলেস্টারদের, রেপিস্টদের উৎসাহিত করার মতো মন্তব্য। এই মন্তব্যের জন্য তো আইনের কাছে তার লায়াবল হওয়া উচিত। আমি বলি না এই যে তৃণমূল নেতারা ক্ষমা চাইছে আর এগুলো নিয়ে, আর প্রতিটি অপরাধের জন্য আইনের কাছে শাস্তি পাওয়া উচিত।